আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন প্রত্যেকের প্রতি রইল কৃতজ্ঞতা। অনলাইন মানি ইলিয়াস হোসেন, অনলাইন মানি ইলিয়াস হোসেনের পক্ষের লোক, অনলাইন মানি এই মুহূর্তে আসিফ নজরুলের পক্ষে সাফাই গাওয়ার কিছু লোক। আসিফ নজরুলের পক্ষে সর্বশেষ উপদেষ্টা পর্যন্ত মুখ খুলেছেন। তবে অনলাইনের এই আলোচনা সমালোচনার পক্ষে বা বিপক্ষে কোনো মত আজকে আমি দিব না। তবে মীর জাহান, যিনি বাংলাদেশের অত্যন্ত একজন খ্যাতিমান লেখক, তিনি একটি পত্রিকায় তার মতামত পেশ করেছেন বর্তমান সময়ের এই আলোচিত ঘটনাকে কেন্দ্র করে, যেখানে এক পক্ষ ইলিয়াস হোসেনকে যেভাবে অনুসরণ করে, ঠিক অন্য পক্ষ আসিফ নজরুলের পক্ষকে সমর্থন করছেন এবং আসিফ নজরুলকে একজন সৎ ভালো মানুষ বা রয়্যাল এজেন্ট না বলে বিচার বিশ্লেষণ করছেন। তবে এর মধ্যে সবচেয়ে আলোচিত যদি ব্যক্তি ধরা হয় তাহলে ধরতে হবে যে জাহিদুর রহমান। তার নিজস্ব একটা চ্যানেল আছে এবং তিনি এই সময়ের এই তত্ত্বাবধায়ক সরকারের একটা অংশ, তিনি কোনো একটা মন্ত্রণালয়ের সাথে কোনোভাবে জড়িত আছেন। সুতরাং আসিফ নজরুল হয়তো তাকে বা এই অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত তাকে ঢাল হিসাবে ইউজ করছেন বা আসিফ নজরুল সম্পর্কে মানে ইলিয়াস হোসেনের ভিডিওর প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছেন। তবে আমি এই দুজন ব্যক্তির বা একাধিক ব্যক্তির আসিফ নজরুলের কে বাঁচানোর জন্য যে তথ্যগুলি দিয়েছেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো তারা আসিফ নজরুলকে ভালো বলছেন। এতে কোনো আমার সমস্যা নেই, কারণ আসিফ নজরুল ভালো না খারাপ একটা মানুষের বহির্দিক দেখে আমি অনেক কিছু বিশ্লেষণ করতে পারি, কিন্তু অন্তরে কি আছে সেটা আমরা করতে পারি না। তবে যারা আসিফ নজরুলের পক্ষে কথা বলছেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো তারা ইলিয়াস হোসেনের কোনো তথ্যকে প্রমাণ করছেন না। যেমন সাইদি নিয়ে নজরুলের আসিফ নজরুল সাহেবের যে অতীতের যে স্টেটমেন্টগুলি বিভিন্ন পত্রিকায় যে তার লেখাগুলি আছে, তিনি যে বিভিন্ন জায়গায় সাইদিকে নিয়ে জনাব মাওলানা সাইদি সাহেবকে নিয়ে যে ধরনের কুৎসারটনা করেছিলেন, সেগুলি কিন্তু কেউ এগিয়ে আসছে না। ইভেন শিলা আহমেদের সাথে বিয়ের আগে যে তার দৈহিক সম্পর্ক ছিল, এই বিষয় নিয়ে আলোচনা করছে না। তো তারা স্রেফ এই কয়েকটা বছর 2-4 বছর হাসিনার বিপক্ষে কথা বলেছেন। আসিফ নজরুল ছাত্রদের পক্ষ ছিলেন এবং রোটে ছিলেন, সব জায়গায় তিনি দৃশ্যমান ছিলেন, কিন্তু তারপরেও কেন তাকে আমরা সন্দেহ করবো এই ধরনের কথা বলছেন। কিন্তু ইলিয়াস হোসেন কিন্তু বর্তমান সময়ে যে প্রমাণগুলি দিচ্ছেন, বিশ্বাস করেন আপনারা এই অনলাইন দেখেছেন জাহিদুর রহমানের একাধিক 2টা ভিডিও আমি দেখেছি, তিনি ইলিয়াস হোসেনকে ঠেক দেওয়ার জন্য করেছেন, কিন্তু তার কোনো যুক্তি তিনি খণ্ডন করেনি, কারণ করার ক্ষমতা নাই। পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন এই মুহূর্তে ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলে না। যাই হোক, আমি আজকে বলছি প্রথমে যে আমি আমার মন্তব্য দিব না। আজকে মীর জাহান, তিনি অতীত থেকে অনেক আগে থেকে লেখালেখি করেন, তার অনলাইন পোর্টালে যদি আমি কখনো কোনো লেখা পাই আমি গভীর মনোযোগ দিয়ে পড়ি। আজকে তার একটা লেখা, এই বিষয় নিয়ে একটি লেখা আমি পরে আপনাদেরকে শুনাই, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আপনি কথাটা শুনেন এবং সম্ভবত আপনারাও বুঝতে পারবেন যে আসলে এখানে দোষীটা কে। উনি খুব শর্ট করে লিখেছেন, খুব কয়েকটা লাইনের মধ্যে লেখাটা লিখেছেন, একটু শোনেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদি নেদার, অর্থাৎ আগের যে প্রেসিডেন্ট ছিলেন, দাবি করেছিলেন ইরানের গোয়েন্দা সংস্থার প্রধান নিজেই ইসরায়েলের একটা গোয়েন্দা সংস্থা অর্থাৎ মোসাদের এজেন্ট। কি ভয়ঙ্কর অভিযোগ, তাই না? একটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধান হতে হলে কতটা রাস্তা পাড়ি দিতে হয়, দক্ষতা, মেধা, যোগ্যতা, বিশ্বাসতা, কত বড় পাহাড় নদী ডেঙিয়ে গোয়েন্দা সংস্থার প্রধান হতে হয় ধারণা আছে কারো? তারপরও চিরশত্রু ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে ইরানের গোয়েন্দা সংস্থার প্রধান। যেসব মাথা মোটারা অতি আবেগের ঠেলা আসিফ নজরুলের কিছু বাহ্যিক আচরণ দেখে বলে দিচ্ছেন তিনি সাচ্চা দেশপ্রেমিক, খাঁটি বিপ্লবী, সেই সব মূর্খদের জন্য আমারই লেখা। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে তাদের এজেন্ট তৈরি করে, দীর্ঘমেয়াদী কাজ করে, এগুলি জানা নেই বলে আসিফ নজরুলকে ফেরেস্তা বানিয়ে দিচ্ছেন একদল বলদ। আমিও আসিফ নজরুল সম্পর্কে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং তার দাবির মিথ্যা হোক, আমিও আশা করি যে আসিফ নজরুল সম্পর্কে ইলিয়াস হোসেনের যে দাবি সেটা মিথ্যা হোক, কিন্তু আসিফ নজরুলের কর্মকাণ্ড ক্রমেই তো সেই দাবি সত্য প্রমাণ হচ্ছে। আমি ইলিয়াস হোসেনের কথা বাদই দিলাম, আমি নিজে দাবি করা ডক্টর আসিফ নজরুলের রয়্যাল এজেন্ট, আমি নিজেও দাবি করি তিনি রয়্যাল এজেন্ট। ডক্টর আসিফ নজরুল গত 15 বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে ফেসিবাদ বিরুদ্ধে সবচেয়ে সরব ছিলেন, ভারতের বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছেন, সর্বশেষ জুলাইয়ের বিপ্লবে তিনি ছাত্র জনতার সাথেই ছিলেন। এইসব তথ্য জানার পরেও কেন দাবি করছে
তিনি বাংলাদেশের পক্ষের লোক নন? তার সাথে কি ব্যক্তিগত কোনো বিরোধ আছে? আমার মতো একজন সাধারণ ফেসবুকার কলমিস্টের সাথে আসিফ নজরুলের মতন একজন ক্ষমতাবান মানুষের বিরোধ থাকার কোনো কারণই নেই। আমি তার বিরুদ্ধে অনবরত লিখে যাচ্ছি ফেসবুক এবং বিভিন্ন পত্রিকায়। গত 15 বছরে কত নিরপরাধ মানুষকে জেলে ঢুকানো হলো, গুম করা হলো, মামলা হামলা শিকার হতে হলো। আসিফ নজরুল কি কোনোদিন কারাগারে গিয়েছেন? তিনি ব্যক্তিগতভাবে প্রশ্নটা করছেন। সত্যিই তো এই প্রশ্নটা যদি আপনি একটু মনটা খাটান, একটু একটু মানে মজকটা একটু খাটান, তাহলে বুঝবেন যে যেখানে আমার বন্ধু হাসিনা বিরোধী আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে ও কমেন্টস করেছিল। বিশ্বাস করেন, সেটা আমার ভিডিওগুলি অনেক সময় আমি ফেসবুকেও ছাড়ি, তবে কম ছাড়ি এলাকার নিরাপত্তাজনিত কারণে, আমার ফ্যামিলির নিরাপত্তার কারণে। আমি তো প্রবাসে থাকি। তো সেখানে ও একটা মন্তব্য করেছিল, সেখানে ওকে নিয়ে যে কি নির্মম টর্চারিং করা হয়েছিল সেটা কল্পনাও করা যায় না। এবং ওকে যেদিন ছাড়া হয় সেদিন বলছিল তোর কপাল ভালো যে তোর মারা হয় নাই। তাহলে আপনারা বোঝেন যে এই ছাড়াও আমরা অসংখ্য জানি, আমার কথা বাদ দিলাম, আপনার এলাকাতে এরকম অসংখ্য মানুষ আছে যে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে তাদের জীবনে যে কতটা অন্ধকার হাসিনা নামিয়ে দিয়েছিল। কিন্তু আসিফ নজরুলের বিপক্ষে কি কখনো কোনো রকমের হ্যারাসমেন্ট হয়েছিল? হয়নি, কখনো হয়নি। রাষ্ট্রীয় উচ্চতর পদস্থ অবস্থা থেকে তিনি সরকার বিরোধী অনবরত কুৎসা রটাচ্ছেন, কিন্তু তার বিরুদ্ধে হাসিনার কালো হাতে ছায়া কখনো আসেনি। এই প্রশ্নটা তিনি করেছেন, একটু বিবেক খাটানোর কথা বলেছেন। বিপ্লবী পরবর্তী সময়ে তার কর্মকাণ্ড আমরা চোখের সামনেই দেখছি। এই বিষয়ে ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তার কর্মকাণ্ড প্রমাণ করছেন তিনি বিপ্লবকে ব্যর্থ করে দিতেই যথেষ্ট। বন্ধুরা, আমাদের একটু অন্ততপক্ষে নিরপেক্ষ দৃষ্টিতে এই বিষয়টার দিকে নজর রাখা উচিত। কেননা এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে তার কিন্তু মুখ্য একদম যে মেন ভূমিকা পালন করছেন ডক্টর ইউনূসের পর তিনি কিন্তু এই ব্যক্তি। আর আপনারা যদি বলেন, অনেকেই বলছেন যে ছাত্র আন্দোলনকারীরা কেন কথা বলছেন না, ভাই তারা বাচ্চা, তারা কোনো একটা কারণে আজকের দেশে সর্বোচ্চ অবস্থান করছে, কিন্তু তারা এলাকায় আছে না, এলাকা ব্যক্তি একটা কমিশনার যে পলিটিক্স করে চলতে হয় সেই দেমাকও তাদের নাই। এটা বাস্তবতা থেকে শিখতে হয়। কথা আছে না যে তুমি শিখছো কোথায়, তাহলে উত্তর আসে আমি ঠিকছি যেথায়। অর্থাৎ এরা একটা স্টুডেন্ট ছিল, বাপের পয়সায় খাইছে, কিন্তু ঘটনাক্রমে তারা হয়তো আজকে এই পজিশনে চলে আসছে। তারা কল্পনাও করেনি যে তাদের ডাকা আন্দোলনের থেকে আজকে এই ঘটনা আসতে পারে। যতই এটাকে মাস্টার মাইন্ড এটা সেটা বলে এদেরকে অনেক উঁচা উঠানো হচ্ছে, আসলে এই ঘটনাগুলি হওয়ার জন্য যতটা বয়স দরকার, যতটা মেধা দরকার, সেগুলি এদের মধ্যে নেই। এদের কথাবার্তা এখনও সেই কথাটা স্পষ্ট। আমার কথা হলো সব কিছু বাদ, মুন্ডিশা কেন রাতের অন্ধকারেই তাকে ছেড়ে দেওয়া হলো? তার বিরুদ্ধে তো প্রকাশ্য খুনেরও আছে, এবং তিনি হাসিনার সময়ই ক্রাইমে অভিযুক্ত যে তিনি কিছু সচিবালয়ে কিছু কপি জরুরি কাগজ চুরি করার দায়ে ধরা পড়েছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, আছে না? এবং প্রথম আলোর যে একটা সাংবাদিক ছিলেন যিনি সচিবালয় থেকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস টিকার ব্যাপারে, ভ্যাকসিন, ওই যে কোভিডের ভ্যাকসিনের ব্যাপারে চুরি করেছিলেন, তাকেও তো আসিফ নজরুল ছাড়িয়ে দিয়েছেন। ইলিয়াস হোসেনের যে কয়টা যুক্তি আছে, তথ্য প্রমাণ সহ যে কটা তথ্য তিনি আমাদের সামনে হাজির করেছেন, বুকের যদি পাটা থাকে কি জাহিদুল হক থেকে শুরু করে সবাইকে বলছে যারা আজকে আসিফ নজরুলের চামচামিতে ব্যস্ত, এগুলি খণ্ডন করেন। কেন সাংবাদিক মহিলাকে ছাড়া হলো সেটা খণ্ডন করেন। কেন ফারুকির মতন কুলাঙ্গার সন্তান এই প্রশাসনে ঢুকলো সেটাকে খণ্ডন করেন। সেটা খণ্ডন করতে পারলে আপনাদের এই যে ভিডিও করেন লক্ষ লক্ষ মানুষকে বোকা বানাচ্ছেন সেটা হবে না। আপনারা প্রমাণ করেন। একজন মানুষের ওই চেহারা ধোয়া দেখেই আপনি বলতে পারবেন না তিনি মুখে ব্রাশ করছেন। তার সাথে কথা বললে পরে বোঝা যাবে তিনি ব্রাশ করছেন কিনা। যারা ডকুমেন্টস নিয়ে কথা বলে, যারা তথ্য প্রমাণ দিয়ে কথা বলে, হ্যাঁ তথ্য প্রমাণ দিয়ে কথা বললেও নিজের কিছু কথা থাকে, এটাই স্বাভাবিক। এটাকে অলংকার বলা হয়। একটা জিনিসকে সাজানোর জন্য নিজের কিছু কথা থাকে। কিন্তু ইলিয়াস হোসেনের ওই সব কথাগুলি আমি বাদ দিয়ে দিলাম, একদম সব ক্যান্সেল। কিন্তু যে তথ্যগুলি ইলিয়াস হোসেন দিয়েছেন, যে প্রমাণ তিনি দিয়েছেন, সেগুলিকে পারলে খণ্ডন করে আসিফ নজরুলকে
একজন সৎ মেধাবী মানুষ হিসাবে প্রমাণ করে যে তিনি রয়ের এজেন্ট না। না হয় এই দেশের মানুষ জাগতে বেশিক্ষণ সময় লাগবে না। কারণ এই ডক্টর ইউনূস বাদে, আমি চ্যালেঞ্জ করে দিয়ে বলছি যে ডক্টর ইউনূস বাদে এই যে পুরা অন্তর্বর্তীকালীন সরকারের পুরো অন্তর্বর্তী যতগুলি উপদেষ্টা আছে তাদের যে জনপ্রিয়তা, তার থেকে কয়েক লক্ষ জনপ্রিয়তা ইলিয়াস হোসেনের বেশি। পুরা ডক্টর ইউনূসকে ছাড়া যদি পুরো এই অন্তর্বর্তী সরকারকে এক পাল্লায় দেন আর ইলিয়াস হোসেনকে এক পাল্লায় দেন, তার পাল্লা অনেক 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 বেশি ভারী হবে। কারণ তারা রাজপথে না, তাদের জীবনের ঝুঁকি নিয়ে যে ধরনের ভিডিও তারা এই দেশের মানুষকে দিয়েছেন, আজকে যারা ক্ষমতার ওই উপদেষ্টা লেভেলে বসে আছেন তাদের এই লেভেলে যাওয়ার জন্য একমাত্র এই দেশের মানুষকে ইনফ্লুয়েন্স করেছেন এই দুইজন ব্যক্তি। কথাটা ভুলে গেলে চলবে না। এবং এদের বিরুদ্ধে যদি পারেন বাইর করেন আপনারা, ইলিয়াস হোসেন এগুলি করছে, পিনাকি ভট্টাচার্য এই খারাপ কালিগুলো করছে, অমুক দিন অমুকের সাথে এই কাজটি করছে, বলেন, আমরা মেনে নেব। সুতরাং আসিফ নজরুলের পক্ষে যে বাড়াবাড়ি না করাটাই সর্বোচ্চ উত্তম বলে আমি বললাম।